এক্স প্যাটার্ন সম্পূর্ণ করতে প্রশ্নবোধক স্থানে নিচের কোন চিত্রটি প্রয়োজন? আচ্ছা, বলছে এক্স প্যাটার্নটি সম্পূর্ণ করতে প্রশ্নবোধক স্থানে নিচের কোন চিত্রটি প্রয়োজন। তার মানে এখানে একটা তোমার কালো করা আছে, এখানেও করা আছে, এখানেও করা আছে, ঠিক আছে। এইটা যদি আমরা, এবং দেখো এখানে প্রত্যেকটা এখানে কি 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 রয়েছে, একটা ফোঁটা রয়েছে, এরকম আছে। আমরা যদি এইটা এখানে দিই, তার মানে এই যে এইটা যদি আমরা এখানে বসাই, ঠিক আছে, তাহলে কি হবে বলো তো? এই এই যে ছোট ফোঁটাটা মিলবে না, কারণ এটা তোমার এখানে চলে আসবে। হ্যাঁ, এখানে আসতে হবে। তো একমাত্র 4 নাম্বারটাই দেখো, এই যে এখানে রয়েছে, এখানে ফাঁকাও রয়েছে। 4 নাম্বারটা যদি আমরা এখানে বসাই, তাহলেই প্রদত্ত চিত্রটা অন্য তিনটার সঙ্গে মিলে যাবে। বুঝতে পেরেছো? ক্লিয়ার এটা? তারপরে যাও 2500। ক্লিয়ার থাকলে তোমাদের কথা বলার দরকার নাই, আর ক্লিয়ার না থাকলে বলবো। হ্যাঁ, হ্যাঁ, 2569 নাম্বারটা বলো। ছাত্রদের সারিতে সিফাত বাম দিক থেকে 15তম এবং ডান দিক থেকে 17তম। ওই সারিতে কতজন ছাত্র আছে? ওকে, বলছে ছাত্রদের সারিতে সিফাত বাম দিক থেকে, হ্যাঁ ধরো বাম দিক থেকে 15তম না, বাম দিক থেকে 15তম এবং ডান দিক থেকে 17তম, ঠিক আছে। এটা হলো এখানে হলো 15তম, আর এখানে হলো 17তম। বাম দিক থেকে এটা যদি আমরা কি বাম বাম ধরি, আর এটা যদি ডান ধরি, ঠিক আছে, তাহলে দেখো ওই সারিতে কতজন ছাত্র আছে, সেটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, দেখো এখন দেখো সিফাত যদি এখানে তোমার কি বাম দিক থেকে 15তম হয়, তাহলে ভিসের পদের আগে কতজন রয়েছে? 14 জন। ক্লিয়ার? আর ডান দিক থেকে যদি 17তম হয়, তাহলে তার ডান দিকে কতজন রয়েছে? 16 জন। 14 আর 16, 30। আর সিফাত হলো নিজে একজন, সেই ক্ষেত্রে 31 জন। ওই সারিতে কতজন ছাত্র রয়েছে? সিফাত ছাড়া হলো 30 জন, আর সিফাত সহ 31 জন। বুঝতে পেরেছো? সিফাত যদি 15তম হয়, সিফাতের আগে কতজন আছে? 14 জন। সিফাত যদি 17তম হয়, সিফাতের পিছনে আর কতজন আছে? 16তম। তাহলে কি 14 আর 16, আর সিফাত নিজে একজন। দিস ইজ দ্য 31। ক্লিয়ার? 51 জন হবে। হ্যাঁ, বলো। এটা সমস্যা আছে আমাদের কারো বুঝতে? তারপরটা যাও। যদি মাস্টার দিয়ে AEM, RST এবং ফিঙ্গার দিয়ে EFGINR বোঝায়, তাহলে পাবলিক দিয়ে কোনটি বোঝাবে? আচ্ছা, বলছে মাস্টার, এম এ এস টি ই, মাস্টার দিয়ে যদি এই এম এ আর এম এবং ফাইনার দিয়ে ইফি জার ইফি জেনারেল বোঝায়, তাহলে পাবলিক দিয়ে নিচে কোনটি বোঝাবে? তার মানে দেখো, আমরা যদি এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, তাহলে কি এর হলো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18
19, 20, 21, 22, 23, 24, 25। আমরা জাস্ট লিখবো না তো, তারপর জাস্ট লিখলাম কারণ হলো মানে যেটা আমরা বুঝতেছি, হ্যাঁ, মাস্টার দিয়ে, হ্যাঁ। তাহলে দেখো, তাহলে আমাদের কি রয়েছে এখানে, মাস্টার এম সমান 13 রয়েছে, এ সমান কত রয়েছে 1, এস সমান 19, টি সমান 20। এভাবে তোমাদের প্রত্যেকটা লিখতে হবে। তারপরে তোমাদের এটা এক্সপ্লেন কেউ ভালো পারো, বললে পারলে বলতে পারো। এটা হচ্ছে অ্যালফাবেটিক্যালি সাজাইছে। এক্সপ্লেন করো। এই যে হচ্ছে MSTR, এখানে হচ্ছে যে এইগুলাকে যদি আমি ক্রমানুসারে সাজাই, তাইলে এ হচ্ছে সবার আগে থাকবে, এর পরে হচ্ছে আপনার ই আসে, তারপরে হচ্ছে আপনার এম, তারপর PQRST, এই হিসেবে ইয়েস, সাজাইছে। খুব সুন্দর বলেছো, গ্রেট এক্সপ্লেনেশন। তার মানে অ্যালফাবেটিক্যালি সাজাইছি। প্রথমে কি ছিল, এলোমেলো ছিল, তারপরে তারা কি করছে অ্যাকর্ডিং টু অ্যালফাবেটিক্যালি, ঠিক আছে। প্রথমে ছিল মানে এলোমেলো, তারপর তারা কি করছে যে এই লেটার গুলো ইউজ করে তারা কি করছে যে এ হচ্ছে সবার আগে, হ্যাঁ, তারপরে কি, তারপরে ই, তারপরে কি রয়েছে এ, ই, তারপরে হলো কি আমাদের এ, ই, এম, তারপরে কি, এটা টি না, মানে এভাবে অ্যালফাবেটিক্যালি সাজাইতে হবে। তাহলে আমরা যদি পরেরটা করি, এই যে এখান থেকে পাবলিক দিয়ে কি হবে, PUBLIC, LIC এর আগে প্রথমে কি হবে, সি আছে আগে, তাই না, সবার আগে কি হবে সি, পাবলিকের তারপরে কি সি এর পরে তারপর কি হবে এখানে বলো তো, না বি হবে আগে। এখানে দেখো আর কোনো করাই দরকার নেই, ঠিক আছে। কেন করা দরকার নেই, কারণ বি এবং সি একমাত্র শুরুতেই আছে, ঠিক আছে, বি এবং সি। এখন বি আর সি কারোর সঙ্গে মিল আছে নাই, তাহলে বি এবং সি এটাই হবে অ্যান্সার। আমরা কি এটা ক্লিয়ার সবাই? ওকে, হ্যাঁ, সূচনা খুব ভালো এক্সপ্লেন করেছো। তারপরে এটা পরেরটা পড়ো। আচ্ছা তোমরা একটা কাজ করো, তোমরা আগে অ্যান্সার দিবা 30 সেকেন্ডের ভিতরে, তারপরে আমরা এক্সপ্লেন করবো, হ্যাঁ। যে ভালো এক্সপ্লেন করতে পারবো সে 30 সেকেন্ড বা 40 সেকেন্ডের মধ্যে এক্সপ্লেন করবা। বলে এখানে কয়টি আয়তক্ষেত্র রয়েছে? পড়বো? হ্যাঁ পড়ো। প্রদত্ত চিত্রে কতটি আয়তক্ষেত্র আছে? কয়টা আছে বলো? যে এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, তারপরে লম্বা লম্বি একটা 6টা, তারপরে আরেকটা লম্বা লম্বি 7টা, তারপরে এইটা এটা 8টা। হ্যাঁ, আচ্ছা আমরা এটা কি 10টি। 10টা। 10টা, এটাকে আমরা এক্সপ্লেন করব।
আমাদের এরকম যেগুলো আসবে, যে কাজটা করবা সেটা হলো এরকম নাম্বারিং করবে 1 2 3 4 5। দেখো 5টা কিন্তু আয়তক্ষেত্র এমনিতেই আছে, তাই না? ক্লিয়ার? 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5টা, ঠিক আছে? তারপরে পুরা সম্পূর্ণ একটা, বুঝতে পারছো? মানে সব 5টা মিলে একটা আয়তক্ষেত্র, 6টা হলো। তারপর দেখো 1 আর 2 মিলে আরেকটা, ঠিক আছে? 1 এবং 2 মিলে আরেকটা, হ্যাঁ। তারপরে দেখো 5 আর 4 মিলে আরেকটা, ঠিক আছে? 5 আর 4 মিলে আরেকটা, 4 এবং 3 মিলে আরেকটা, দুইটাকে যদি আমরা এক করি, তাই না? তারপরে 5 4 3, এটা মিলে আরেকটা, 1 2 3 4 5 6 7 10টা। ক্লিয়ার? এইটুকু আমরা বুঝতে পেরেছি। ওকে, তারপরে যত হবে। একজন ব্যক্তি 2 কিলোমিটার পূর্ব দিকে গেল, এরপর 6 কিলোমিটার উত্তর দিকে গেল, আবার 6 কিলোমিটার পূর্ব দিকে গেল। যাত্রাস্থান থেকে তার সরাসরি দূরত্ব কত? ওকে, একজন ব্যক্তি 2 কিলোমিটার পূর্ব দিকে গেল, এরপর 6 কিলোমিটার উত্তর দিকে গেল। তাহলে আমরা এরকম ভাবে একটা চিত্র আঁকায় ফেলবো, ঠিক আছে? নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। একজন ব্যক্তি 2 কিলোমিটার পূর্ব দিকে গেল, তাহলে কি পূর্ব দিকে হলো এটা 2 কিলোমিটার, এরপর 6 কিলোমিটার উত্তর দিকে গেল। তাহলে এটা 6 কিলোমিটার উত্তর দিকে গেল, আবার 6 কিলোমিটার পূর্ব দিকে গেল। তার মানে আবার এখানে চলে আসলো, ঠিক আছে? প্রথমে গেল 6 কিলোমিটার, আবার সে কি করলো, এখানে চলে আসলো। যাত্রা অবস্থান থেকে তার সরাসরি দূরত্ব কত? 2 কিলোমিটার। কি ব্যাপার? একজন ব্যক্তি 2 কিলোমিটার পূর্ব দিকে গেল, এরপর সে উত্তর দিকে গেল 6 কিলোমিটার, আবার সে পূর্ব দিকে গেল, আচ্ছা সরি, আবার সে পূর্ব দিকে গেল 6 কিলোমিটার, সরি, ঠিক আছে? এখন তুমি এটা কত হবে দেখো তো, চিত্র আঁকাও। তাহলে কি এটা হলো 6 কিলোমিটার, হ্যাঁ, আর এটা হলো 2 কিলোমিটার প্লাস 6 কিলোমিটার, 6 মিটার কত হলো? 8 কিলোমিটার, ঠিক আছে? তার মানে এটা সম্পূর্ণ কত হবে বলতো? 8 কিলোমিটার। তাহলে 6x² প্লাস 8x² সমান x²। তাহলে ধরো এসি, এটা আমরা এটা বের করবো, হ্যাঁ, অতিভুজটা বের করবো। x সমান 10। কারো সমস্যা আছে বুঝতে এটা? পরেরটাই চলে যাও। হ্যাঁ, একটু নিচের দিকে নামো। এক্স চিত্রটিকে আয়নায় কেমন দেখা যাবে? এক চিত্রটি আয়নায় কেমন দেখা যাবে? এটা আসলে আমরা ডিরেক্ট বলি যে তুমি এই উল্টাবা, ঠিক আছে? বাম থেকে ডান দিকে পেজটা উল্টাবা জাস্ট। এরকম ভাবে যদি থাকে, হ্যাঁ, পেজটা থাকে, এটা আগে এখানে প্রচুর সুন্দর করে মানে একটু চাপ দিবা, চাপ দিয়ে লিখে, হ্যাঁ, ব্রেন কাজে লাগানো যাবে। তারপর ধর এই পৃষ্ঠাটা কি করবা, এই মুখ উল্টা ফেলবা, ঠিক আছে? এদিকে উল্টা ফেলবা, মানে এই দিক থেকে এখান থেকে টেনে উপর দিকে নিয়ে এদিকে উল্টাই দিবা, ঠিক আছে? এই, তাহলেই দেখবা যে যেটা আসবে সেটাই আয়নার চিত্র। এইটা বাদ দাও, পরেরটাই চল। আয়না এবং পানিটা দিকে কাগজে চাপ দিয়ে, হ্যাঁ, মানে উপরে ঘোরাবা, ঘুরে মানে যাতে একটা ছাপ পড়ে যায়, পরে ওটা উল্টাবা। আর বাম থেকে ডান দিকে উল্টাবা, হ্যাঁ, নাকি ডান থেকে বাম দিকে উল্টাবা এটা। আর পানির ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে। পড়ো, পরেরটা পড়ো। শূন্যস্থানে কোনটি বসবে? আচ্ছা, বি এর পরে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম
NOPQRSTUVWX। ওকে, তাহলে বি এর পরে দেখো আমাদের কি হয়েছে, ডি, মানে এক গড়। ঠিক আছে, ভি হবে। ডি এর পরে কি দেখা যাচ্ছে, জি। তারপরে দেখো ডি এর পরে কি করছে, ডি এর পরে ডি এক গড় পার্থক্য, ডি এর পরে তারপর কি দিছে, জি দিছে, তাহলে দুই গড় পার্থক্য। ঠিক আছে, তারপরে জি এর পরে কে দিছে, তিন গড় পার্থক্য। কে এর পরে তাহলে চার গড় পার্থক্য, এক দুই তিন চার, তাহলে পি। ঠিক আছে, তারপর এরপরে পাঁচ গড় পার্থক্য হবে, এক দুই তিন চার পাঁচ, মানে ভি হবে। দিস আনসার, ক নাম্বার অ্যান্সার। পরেরটা বলো। নয়ন তার অফিস থেকে বের হয়ে উত্তর দিকে 10 মিটার হাঁটে, তারপর ডান দিকে ঘুরে 5 মিটার হাঁটে, তারপর ডান দিকে ঘুরে 2 মিটার হাঁটে, তারপর বাম দিকে ঘুরে 2 মিটার হাঁটে, সর্বশেষ নয়ন কোন দিকে মুখ করে হাঁটে? নয় তার অফিস থেকে বের হয়ে উত্তর দিকে 10 মিটার হাঁটে, উত্তর দিকে 10 মিটার হাঁটে, তারপর ডান দিকে ঘুরে 5 মিটার হাঁটে। তার মানে ডান দিকে তার এটা, সেটা 5 মিটার হাঁটলো। 5 মিটার, তারপর ডান দিকে ঘুরে 2 মিটার হাঁটে। ঠিক আছে, 2 মিটার হাঁটে, তারপর বাম দিকে ঘুরে 2 মিটার হাঁটে। সর্বশেষ কোন দিকে, পূর্ব দিকে। ঠিক আছে, এভাবে চিত্র আঁকায় ফেলবা, তার মানে কিন্তু এদিকে আছে। তুমি একটু নিজে নিজে, তোমরা একটু নিজে নিজে চিন্তা করবা, সামনের দিকে হাঁটার চেষ্টা করবা। ঠিক আছে, যে নিজে নিজে তোমরা কাল্পনিক হাঁটার চেষ্টা করবা, তখন দেখবো যে ইজি লাগবে বেশি। তারপর চোখ। প্রদত্ত কোডটিকে পানিতে কেমন দেখাবে? ওই যে এরকম ধরো, এরকম এরকম কি করবা, এটাকে আগে কি করবা, D6Z7F, এখানে কি করবা, এরকম দাগাবা, যে ধরো ডি এর উপরে এরকম ভাবে কি করবা, কলম দিয়ে আরেকটু চাপ দিবা শক্ত করে, হ্যাঁ, জোরে জোরে। তাহলে কি করবা, প্রশ্নটা কি করবা, উপর দিক থেকে, এই যে একদম উপর দিক থেকে, তোমরা যেমন ল্যাপটপে কি করো, উপর দিক থেকে নিচের দিকে ফোল্ড করো, তাই না? হ্যাঁ, সেভাবে কাগজটা কি মানে করবা। আপনার পেজের এই পাশে লিখে উল্টে খাতা উল্টায় দিব, এরকম? হ্যাঁ 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 হ্যাঁ, এটা ধর প্রশ্ন, ধর এটা প্রশ্ন, হ্যাঁ, হুম। এটা আছে না, এটা তো আমি থ্রি ডাইমেনশন চিত্র আঁকাতে পারতেছি না, অ্যানিমেশন আগে দেখাতে পারতাম যে এই যে এটা তো উপর। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা একদম উপর দিকে উল্টায় ফেলি, কি হবে, এটা চলে যাবে নিচের দিকে, আর এটা চলে যাবে উপরের দিকে। এখন যে সাপটা থাকবে এই উল্টা খাতার পৃষ্ঠার পিছনে, সেটাই হলো পানিতে দেখাবে এরকম। ঠিক আছে, এইটি সবসময় করবা, এখনো প্র্যাকটিস করে দেখতে পারো। ঠিক আছে, তোমরা সবাই করে দেখতে পারো। আগে তোমরা কি করবা, ডিসি, কারণ এটা তো তোমার এখান থেকে লিখতে পারতেছো না, বাট ইন ইউর রিয়েল লাইফ এক্সাম তুমি কিন্তু প্রশ্ন পাবা হাতে, তো প্রশ্ন মধ্যে এরকম ভাবে লেখা থাকবে D6, ঠিক আছে, Z7F4। তাহলে এখানে কি করবা, এটা তো আর প্রশ্নের মধ্যে যদি প্রিন্ট করা, এটা তো আর ছাপ বসা যাবে না। এখানে কি করবা, দাগাবা একটু শক্ত করে, হ্যাঁ, কলম দিয়ে দিবা চাপ, এরকম ভাবে করবা। তারপর কি উপরে একটা ছাপ পড়ে যাবে না নিচের দিকে, এই ছাপটা উপর থেকে নিচের দিকে পিচটা উল্টালেই দেখবা যে যে আসবে সেটাই অ্যান্সার। পরেরটা পড়ো। EILMPRTV বর্ণগুলোর মধ্যে কয়টিকে আয়নায়ও একই দেখাবে? দেখো এখানে আই আছে, হ্যাঁ, একই দেখাবে। ঠিক আছে, এম আছে একই দেখাবে, ভি আছে একই দেখাবে, টি আছে একই দেখাবে, এক দুই তিন, পি তো আলাদা দেখা যাবে। তাহলে এক দুই তিন চার, চারটা।
তারপর দেখো এই চিত্রটি কোন কোন চিত্রে লুকায়িত আছে। চিন্তা করো যে কোনটাই থাকতে পারে। আমরা যদি এই চিত্রটা এখানে বসাই, মানে এইটুকু যে আছে যেটা ময়ের মতো এটা কিন্তু হবে না, ঠিক আছে। আর এর বাইরে দিতে হবে। এর বাইরে যদি বসাই তাহলে অনেকগুলো দাগ পড়ে যায়, ঠিক আছে। বি নাম্বারে যদি আমরা দেখি, এটা যদি ডিরেক্ট এটা যদি আমরা ডিরেক্ট এখানে বসাই তাহলে কি এটা 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 একটু বাঁকা হয়, এটা হয়, মানে অ্যান্সার 2 হবে। 3 এর ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, এটা আসলে প্রশ্নে ওঠে না, 3 নাম্বার হওয়ার প্রশ্নে ওঠে না। 4 নাম্বার এটার সুযোগ আছে। 4 নাম্বারে এটা এটা আসলে কাল্পনিক চিন্তা ভাবনা করে নিতে হবে যে এখানে আমি বসাইতেছি কোনটা আসলে মোটামুটি মিলে যায়। অবশ্যই এগুলা কম্পারেটিভলি একটু টাফ। এটার অ্যান্সার 2, তাই না? ও, দুইটা কিভাবে হইলো ভাইয়া? দুইয়ের সাথে তো কোনো মিলই পাচ্ছি না। আচ্ছা, একের সঙ্গে মিল পাচ্ছ দেখো তো। না, এখানে কোনোটার সাথেই মিল পাচ্ছি না। মানে এখানে এটা তোমার এই যে এটা দেখো উপরের দিকে একটু কি আছে, এরকম না চিত্রটা অলমোস্ট। ও আচ্ছা আচ্ছা। এটা কিন্তু এখানে বসাইলে দেখো কি হচ্ছে, এখানে কিন্তু ফাঁকা আছে। এই ফাঁকাটা কিন্তু আর মানে দুইতেও বসানো, একতেও বসানো যায়, কিন্তু এখানে যে ফাঁকাটা কোনোভাবে ম্যানেজ করা যাচ্ছে না, ঠিক আছে, কারণ এখানে তো ফাঁকা নাই, ঠিক আছে। এই জন্য আমরা কিন্তু এখানে এটা বাদ দিয়েছি। আর এখানে দেখো এটা তো এমনি দিয়ে বাদ, হ্যাঁ। আর এখানে আমরা ছিলাম যে এটা হতে পারে। তো এইটা কিন্তু দেখো উপরের অংশ একটু ঠিক আছে, এই নিচা, তারপরে এটা যদি থাকে, আমার কাছে ওই 2 নাম্বার এবং 4 নাম্বার দুইটাই অ্যান্সার হওয়া উচিত আমার কাছে মনে হচ্ছে, ঠিক আছে। কম্পারেটিভলি এটা মনে হচ্ছে, কেন এখন 4 নাম্বার দেয়নি এক্সপ্লানেশনটা। কারণ এখানে 4 নাম্বারটা দেখো, আহ, এখানে ধরো অনেক ফাঁকা ধরো, আর এটা যদি আমরা এটা যদি স্থানাঙ্ক ধরি আর এটাকে যদি স্থানাঙ্ক ধরি, তাহলে কি এটার চেয়ে উপরের চেয়ে নিচের অংশটা চেয়ে উপরের অংশটা কি হয়, একটু চিকন হয়। ঠিক এখানেও কিন্তু ঠিক, এই যে উপরের অংশটা মোটা চিকন, নিচের অংশটা চিকন। সেই হিসাবে কিন্তু 2 এবং 4 দুইটাই অ্যান্সার হতে পারে। তারা কি করতেছে, 2 দিচ্ছে। চিত্র ব্যাখ্যা দিয়েছে এখানে। দেখো সিলেবাস ছবিতে আয়নাতে প্রতিবিম্ব কেমন দেখাবে, এটা বাধ্য, এটা তোমরা করেছো। আহ, এখন এটা দেখো 58 নম্বর পড়ো। সাকিব পশ্চিম দিকে 7 কিমি গিয়ে বাজার দেখতে পেল। তারপর বাম দিকে ঘুরে 4 কিমি গেল। তারপর ডান দিকে ঘুরে 10 কিমি গেল। তারপর সে উত্তর দিকে 4 কিমি যাওয়ার পর তার স্কুলে পৌঁছালো। বাজার থেকে স্কুলের সরাসরি দূরত্ব কত? ওকে, সাকিব পশ্চিম দিকে 7 কিলোমিটার গেল, আহ, গিয়ে একটি বাজার দেখতে পেল। তারপর আচ্ছা 7 কিলোমিটার গেল পশ্চিম দিকে, তাই না? 7 কিলোমিটার ধরে এখানে। তারপর বাম দিকে ঘুরে, তার বাম দিকে ঘুরলে সেই দিকে এই দিকে তার যাচ্ছিল, তার বাম দিকটা তার এইদিকে। বাম দিকে ঘুরে সে 4 কিলোমিটার গেল। তারপর ডান দিকে ঘুরে, তো ডান দিকটা এইদিকে না? কোন দিকে বলো, ডান দিকটা কোন দিকে এখন? সে ধরো এরকম ভাবে যাচ্ছে সাজিদ, তাই না? তো ডান দিকটা এদিকে, ডান দিকে ঘুরে 10 কিলোমিটার গেল। প্রথমে সে কি করছে, 7 কিলোমিটার গেছে। তারপর 4 কিলোমিটার
সে বাম দিকে ঘুরছে, তারপর 10 কিলোমিটার আবার গেছে। হ্যাঁ, তার মানে অলমোস্ট এখান থেকে কত 17 কিলোমিটার হয়ে গেল, ঠিক আছে। তারপর সে উত্তর দিকে করলো। সে কি করলো, তারপর 10 কিলোমিটার যাওয়ার পর সে উত্তর দিকে করলো, আবার 4 কিলোমিটার গেল, ঠিক আছে। তার মানে সে 17 কিলোমিটার দূরে রয়েছে। তাহলে এখান থেকে এখানে দূরত্বটা বের করতে হবে। তাহলে 10+7 সমান্তরাল 10+7 17। আচ্ছা, আমরা আবার একটু এক্সপ্লেন করি যেহেতু আমাদের হয় নাই। 7 কিলোমিটার একটি বাজারে দেখতে গেল, ঠিক আছে। পশ্চিম দিকে 7 কিলোমিটার গেল। আচ্ছা, এখানে ধরো আমরা ধরে নিলাম 7 কিলোমিটার। তারপর বাম দিকে ঘুরে 4 কিলোমিটার, তার মানে বাম দিক তার এই নিচের দিকে 4 কিলোমিটার গেল, গুড। তারপর ডান দিকে ঘুরে, তার ডান দিকে কি এদিকে 10 কিলোমিটার গেল। তারপর সে উত্তর দিকে 4 কিলোমিটার গেল। আচ্ছা, বাজার থেকে স্কুলে সরাসরি দূরত্ব কত? তার মানে এই যে এখানে বাজার, বুঝছো? তাহলে বাজার আর এটার দূরত্ব কত? 10 কিলোমিটার। আমাদের তাকে তো বাড়ি থেকে বলে নেই, ঠিক আছে। বাড়ি থেকে 7 কিলোমিটার বাজারে গেল, বাজার থেকে বলছে স্কুলের দূরত্ব, তার মানে কি 10 কিলোমিটার। দেখো তো এটা কারো সমস্যা আছে তোমাদের বুঝতে? যদি বলতো যে বাজার থেকে বাড়ি থেকে, তাহলে তো আমাদের হয়তো কি 7+10 17 কিলোমিটার। যেহেতু বাজার থেকে বলছে সেক্ষেত্রে আমরা কি হবে 10 কিলোমিটার। তারপর একটা বলো। যদি ইংরেজি বর্ণমালার অক্ষরগুলোকে এমনভাবে লেখা হয় যে যেন AB ইকুয়াল টু A, CD ইকুয়াল টু B, YZ ইকুয়াল টু M হয়, তাহলে নতুন বর্ণমালার ডান দিক থেকে সপ্তম অক্ষর কোনটি হবে? বলছে যে যদি ইংরেজি বর্ণমালার অক্ষরগুলোকে এমন ভাবে লেখা হয় যেন এবি সমান এ, এবি সমান এ, গুড, এবং সিডি সমান এবি সমান এ, সিডি সমান বি, ওয়াই জেড সমান এম হয়। তাহলে নতুন বর্ণমালা ডান দিক থেকে সপ্তম অক্ষর কোনটি হবে? বলো, এক্সপ্লেন কেউ বললে পারলে বলো। হ্যাঁ, এখানে তো জোড়ায় জোড়ায় ধরছে না, মানে সপ্তম বর্ণমালা তো সপ্তম বর্ণমালা মানে সহজ যেটা বুঝছি সেটা হচ্ছে সপ্তম অক্ষর, প্রথম অক্ষর যদি এ হয়, দ্বিতীয় অক্ষর যদি বি হয়, তাহলে সপ্তম অক্ষর তো আপনার ডি হবে। মানে আমরা তাহলে হবে। লিখে এবি সমান ABCD জোড়ায় জোড়ায় ধরছে তো। EF, এবি সমান A, CD সমান B, EF সমান C, জি হবে।
আচ্ছা, তাহলে আমরা এবি সমান ধর হচ্ছে কি এ, সিডি সমান ধর হচ্ছে বি, ইএফ সমান সি, জিএইচ সমান ডি, আইজে সমান ই। তাহলে 1 2 1 2 3 4 5 6 7, 7 নাম্বার তো এমএন হয় না? হ্যাঁ, জি। আচ্ছা, এটা আমরা ক্লিয়ার সবাই, তাই না? মানে প্রথম দুইটাকে আগেরটা দিয়ে ধরছি, আর কিছু না। পরেরটা বলো, এখানে কয়টা ত্রিভুজ আছে? এগুলার পদ্ধতি একটাই, অনেকগুলো পদ্ধতি আছে, এর মধ্যে সবচেয়ে কঠিন এবং রিলায়েবল হলো এটি। দেখো, তারপর কি করবা, এরকম নাম্বারিং করবা, 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে? দেখো, এই যে 1 নাম্বার একটা ত্রিভুজ, 2 নাম্বার একটা ত্রিভুজ, 3 নাম্বার একটা ত্রিভুজ, 4 নাম্বার ত্রিভুজ, 5 নাম্বার ত্রিভুজ, 6 নাম্বার, 7 নাম্বার, এরকম। তার মানে 8টা ত্রিভুজ রয়েছে এখানে। ঠিক আছে? 8টা ত্রিভুজ। তারপরে 1 আর 8 মিলে আরেকটা ত্রিভুজ। ঠিক আছে? তারপরে দেখো 1 8 মিলে কত হয়েছে? 1 দিয়ে কতগুলো, একের সঙ্গে আর কতগুলো অ্যাডজাস্ট করলে তোমার ত্রিভুজ হয় কতগুলো, দেখো। 1 এবং 8 মিলে একটা ত্রিভুজ হয়েছে। 1 এবং 2 মিলে একটা ত্রিভুজ হয়েছে। 1 এবং 2। আর 1 দিয়ে কোনো ত্রিভুজ বানানো যায় বলো তো? আমরা আর 1 দিয়ে কোনো ত্রিভুজ বানাতে পারবো না। ঠিক আছে? এখন চলো 2 দিয়ে বানানো যায় কিনা। 2 আর 1, 2 একটা ত্রিভুজ, এটা আমরা লিখে ফেলছি। 2 1, এটাও বানায় লিখে ফেলছি। 2 আর 3 মিলে কি করার কোনো ত্রিভুজ হয় বলো তো? 2 আর 3 মিলে কোনো ত্রিভুজ হয় না, বরং 2 3 7 মিলে একটা ত্রিভুজ হয়। 2 3 1 7 মিলে একটা ত্রিভুজ হয়। দেখো 2 3 7 মিলে একটা কি হয়েছে, ত্রিভুজ হয়েছে। আচ্ছা, 2 3 4 মিলে কোনো ত্রিভুজ হয় না, কোনো সুযোগ নেই। এখন চলো আমরা 3 দিয়ে বানাই। 3 দিয়ে, 3 তো লিখে ফেলছি, 3 4 মিলে একটা ত্রিভুজ হয়। 3 4 দিয়ে ত্রিভুজ হয়। আর কোনো ত্রিভুজ বানানো যায় 3 4 দিয়ে? দেখো 3 দিয়ে কোনোভাবে বানানো যায়? বানানো যায় না। 4 দিয়ে বানাই আমরা। 4 তো অলরেডি বানাইছে, 4 আর 5 মিলে একটা ত্রিভুজ হয়। 4 আর 5 মিলে একটা ত্রিভুজ হয়। 4 5 6 মিলে একটা ত্রিভুজ হয়। 4 5 6 মিলে একটা কি হয়, ত্রিভুজ হয়। 6টা তো লিখে ফেলছি। হ্যাঁ, এখন 6 দিয়ে দেখো তো কোনো ত্রিভুজ হয়? 4 5 6 অলরেডি লিখে ফেলছি। তার মানে 6 দিয়ে আর কোনো কাজ নেই আমাদের। 7 দিয়ে কোনো ত্রিভুজ হয় কিনা। 7 দিয়ে অলরেডি আমরা ত্রিভুজ লিখে ফেলছি, 2 3 7। হ্যাঁ, 7 আর 8 মিলে কোনো ত্রিভুজ, হ্যাঁ 7 আর 8 মিলে একটা ত্রিভুজ হয়। 7 আর 8 মিলে কি হয়, একটা ত্রিভুজ হলো। হ্যাঁ, 8 দিয়ে দেখো,
8 দিয়ে ধরলে বাংলা হচ্ছে 7 8 এগুলা দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, হ্যাঁ 6টা 7টা 7 আর 8 মিলে 15টা অ্যান্সার। 15টা অ্যান্সার দেখতেছি। ও আচ্ছা হ্যাঁ 15টা অ্যান্সার। জি ভাইয়া 15টাই আসে। 15টা দেখছো, এটা হলো সবচেয়ে রিলায়েবল। এগুলা অনেক ওয়ে আছে, তোমরা ফলো করতে পারো যেটা তোমাদের কাছে ইজি লাগবে, কিন্তু আমি এটাকে সবার জন্য রিকমেন্ড করি বিকজ এটা রিলায়েবল, কোনো ব্রেন ট্রেন লাগে না। পরীক্ষা হলে সময় থাকলে করবা, না করলে করবা না, ঠিক আছে, কোনো সমস্যা নেই। দেখো পরেরটা দেখো, পড়ো। নিচের শব্দগুলো ইংরেজি অভিধানে যে ক্রমে আছে সেভাবে সাজান। দেখো এখানে দেখো ফিউচার, ফ্রেন্ড, ফ্যামিলি, ফ্রিডম, ফরেস্ট, ঠিক আছে। তাহলে দেখো ফিউচার এফ এ আছে, এ আছে না, তার মানে এটা হবে শুরুতে এফ এ ফ্যামিলি, ঠিক আছে। মানে এস এফ এর পরে সবচেয়ে কাছে ঠিক আছে, দেখো তো এফ তো সব জায়গায় লেখা, তাহলে এফ নিয়ে আমাদের টেনশন নাই, পরবর্তী ওয়ার্ড লেটারটা দেখতে হবে এ, সবচেয়ে আগে এ। তারপর হলো দেখো এরপরে কি আছে, ইউ আর নো, আর আছে, ও আরটা আগে চলে হবে আসবে, ফরেস্ট। পি কিউ আর ও, ফরেস্ট। তাহলে হলো 3 আর হলো 5, 3 5 কোথাও আছে দেখো, 3 5 এক জায়গায় আছে, তার মানে অ্যান্সার এটাই, আর বেশি বের করার দরকার নেই, ঠিক আছে। বাকিগুলো বের করলে তোমার তাই হবে, যেহেতু 3 5 যদি মিলে যেত তখন তো আমরা 3 নাম্বার লেটারটা মিলানোর চেষ্টা করতাম, ওকে। তারপরটা বলো। ঠিক একইভাবে এই চিত্রটা আমি একটু আগে যেভাবে করেছিলাম সেভাবেই করবা, ঠিক আছে। ওই 2556 নাম্বার ম্যাথটা আমরা যেভাবে করেছি ঠিক এভাবেই করবা, হ্যাঁ। তারপর এটা যাও, আয়তক্ষেত্র সিমিলার একই, আমরা এগুলো করবো না, ঠিক আছে, এভাবেই করবা। করে দেখাবো এটা কি 2553, যদি লাগে বলো করে দিই, না ভাইয়া। লাগবে না না, Okay, তাহলে 2552-তে যাও। ফ্রিডম ইকুয়াল টু 8599403 এবং ফ্রেন্ড ইকুয়াল টু 852964 হলে তবে মুড ইকুয়াল টু কত? ফ্রিডম, আচ্ছা, এফ আর ই ই ডি ও এম, ফ্রিডম, এফ আর ই ই ডি ও এম। এফ তে আছে আমাদের কত, এফ হলো এফ এর মান 8, আর এর মান কত 5, ই এর মান কত 99, ডি এর মান কত 403, এভাবে করলাম, তাই না, এর মান এটা, এর মান এটা, ঠিক আছে। দেখার পরে কি করবে এখন, মোড, এম এম সমান 3, এই এখানে একটাই আছে, করার দরকার নেই, 3 আছে, তার মানে কয় অ্যান্সার বুঝছো, শুরুতে 3 আছে, এরই অ্যান্সার, ক্লিয়ার। যদি আরো অনেক থাকতো তখন আমরা সেই ক্ষেত্রে অন্য চিন্তা করতাম, ঠিক আছে। পরেরটাই চলো। এক্স চিত্রটি কোন চিত্রে লুকিয়ে আছে? এটা ভাইয়া জুম করা যায়? অ্যাপসে তো জুম করা যাচ্ছে না, আমি এটা ডেস্কটপে অ্যাপসে দেখতেছি, হ্যাঁ তোমাদের ওখানে করা যেতে পারে। অ্যাপ্লিকেশনটা আসলে মোবাইল বেস, তো তো দেখা যাচ্ছে আসলে মোবাইল বেস, মোবাইল প্ল্যাটফর্ম খুব ভালো পারফর্ম করে এটা। তাহলে দেখো এটা, এই চিত্রটা, এগুলোর সঙ্গে মিলানোর চেষ্টা করবা, যেটা মিলে যাবে সেটাই। এগুলা অবশ্যই কয়েকবার দেখে যদি মনে হয় যে ইউ আর শিওর এটাই অ্যান্সার হবে, সেক্ষেত্রে
তুমি অ্যান্সার করবে, আদারওয়াইজ এগুলা একটু কোশ্চেন মার্ক রেখে এরকম হট চিহ্ন দিয়ে চলে যাবা, হ্যাঁ, যে আমি এগুলা পরবর্তীতে চিন্তা করবো, হ্যাঁ, পরের জন্য। এটা আয়নার ক্ষেত্রে একই কথা, বাম দিক থেকে ডান দিকে, না ডান দিক থেকে বাম দিকে উল্টাবা, শেষ। তারপরে কি কয়েকটি ত্রিভুজ আছে এখানে, এটাও পারবা, বাদ দাও এগুলা। এটা কত 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 কোনটি পারবে, হ্যাঁ এখন এটা বলো। প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে? প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে, আচ্ছা। আচ্ছা, এখানে বলছে এই যে কলাম কোনটা আর সারি কোনটা বলো তো। এই উপর থেকে নিচের দিকে হলো কলাম, ঠিক আছে, উপর থেকে নিচের দিকে হলো কি কলাম। আচ্ছা, কলাম মনে রাখার কয়েকটা জিনিস আছে এখানে। স্পাইন যে আছে আমাদের মেরুদণ্ড, এগুলো কি কলাম, এই ভার্টিব্রেটকে কি বলা হয় বলো তো তোমাদের ডাক্তার? এই ভার্টিব্রেট কি কলাম বলে না এগুলা? এই যে মেরুদণ্ডের কশেরুকাকে কি কলাম বলে না? হ্যাঁ, স্পাইনাল কলাম। আহ, এই যে দুইটা ডিস্কের মাধ্যমে, এটা একটা কশেরুকা, এটা একটা কশেরুকা, ঠিক আছে। যদি হচ্ছে না, আচ্ছা আমি একটু আঁকাই দেখি পারি কিনা। আর এখানে কি থাকে, একটা ডিস্ক থাকে, হ্যাঁ, নরম পার্ট থাকে, হ্যাঁ, এখানে আরেকটা কলাম থাকে। তা আমি এগুলো আগায় আগে, আচ্ছা এই জাস্ট কলাম মনে রাখার জন্য একটা আমি বললাম যে দেখো এই মাঝখানে থেকে ডিস্ক, এখানে থেকে ডিস্ক, এখানে থেকে ডিস্ক, ঠিক আছে। আর ডাক্তার আছে যারা ভুল টুল হলে বইলো, হ্যাঁ ঠিক করে দেবো। এগুলা কি ভার্টিব্রেট কলাম, কলাম মানে হলো উপর থেকে নিচের দিকে বা নিচ থেকে উপরের দিকে, আর সারি মানে কি বাম থেকে ডান দিকে, ক্লিয়ার। আচ্ছা, এখানে এই যে কি বলছে, প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে, হুম, এ ই আই, এ ই আই, তারপর কি লিখছে ডি এইচ এল, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে। ভাইয়া, এত কষ্ট করে এগুলা লেখা লাগবে না। এখানের মধ্যে দেখেন প্রথম কলাম আর দ্বিতীয় কলাম যোগ করে কলাম না, হ্যাঁ বলো বলো। এই নাম্বার, হ্যাঁ, এই যে ধরেন 8 3 আর E5 দেওয়া আছে না, 5 আর 3 যোগ করলে 8 হয়। তারপরে নিচেরটাতে 9 আর 2 যোগ করলে 11 হয়। আর তার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব কথা সুন্দর বলেছ। এ 3 + 2 মিলে 5, আচ্ছা 5 আবার এখানে জি লিখলাম কেন? ভাইয়া পাশেরটা দেখেন, আইটা দেখেন, উপরে এ আর ই, 3 আর 5 মিলে 8 হয় না, আই এর সাথে 8 লিখছে। তো নিচের প্রশ্নবোধকে এখানে 7 আর 5 মিলে হবে হচ্ছে 12। ও তো ইয়ে করতে মানে 12 টা দেখলে অ্যান্সার মিলানো যায়। আচ্ছা, ILO খুব খুব ভালো বলেছ। 12। যে 3 + 2 মিলে হয় 5, তার মানে জি এর সঙ্গে 5 আছে, আচ্ছা 5 + 9 মিলে হয় কত? 12, এটা কি 12 নাকি? প্রথম কলামের মান, প্রথম কলামের মান, এটা হলো প্রথম কলাম, ঠিক আছে, এটা হলো কি দ্বিতীয় কলাম। বলো তো দেখি প্রথম কলামের মান কত? 3 + 2 ভাইয়া ওইটা না, আপনি উপরে দেখেন এ আর ই, এর সাথে 3 আছে, ই এর সাথে 5 আছে, এই 3 আর 5 যোগ করেন, তার পাশে আই এর সাথে 8 হয়েছে, 5 6 7।
বুঝছেন? 3 5 মিলে 8, আচ্ছা 2 আর 9 মিলে 11, 5 আর 7 মিলে 12, তাহলে 12 এখানে একটাই আছে। ও আচ্ছা, তো এটা যেহেতু একটা মিলে গেছে সেটাই হবে। ঠিক আছে, প্রথম কলাম এবং দ্বিতীয় কলাম মিলে তৃতীয় কলাম করেছে। গুড, তারপরটা চলে যাও। একটি দেয়াল ঘড়িতে যখন 10টা বাজে তখন মিনিটের কাঁটা যদি উত্তর দিকে থাকে তবে ঘন্টার কাঁটা কোন দিকে থাকবে? একটা দেয়াল ঘড়িতে যখন কয়টা বাজে, 10টা বাজে, তখন হ্যাঁ, এটা তোমার সবচেয়ে হলো খাতায় করবা যখন, হ্যাঁ, আমি এরকম ভাবে এটা লিখবা যে এটা কি নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। ঠিক আছে, একটি দেয়াল ঘড়িতে 10টা বাজে যখন 10টা বাজে, একটি দেয়াল ঘড়িতে যখন 10টা বাজে। ঠিক আছে, এটা তো 12টা, ধরো ঘড়িটা আঁকায় নিবা। ঠিক আছে, এটা হলো 12টা, আর এটা হলো কি 6টা, এটা হলো 3টা, এটা হলো 9টা। 10টা বাজলে এরকম থাকবে। ঠিক আছে, 10টা বাজলে এই ঘড়ির কাঁটাটা থাকবে কত, এদিকে 9টা 10টা। এখন বলছে যখন মিনিটের কাঁটা যদি উত্তর দিকে থাকে, 10টা বাজলে মিনিটের কাঁটা কি থাকবে, এখানে থাকবে না? নর্মালি যেটা আমরা চিন্তা করি, হ্যাঁ, মিনিটের কাঁটা যদি উত্তর দিকে থাকে তার মানে ঠিক আছে, মিনিটের কাঁটা তো তার মানে ঘড়িটা নর্মালি আছে, বুঝছো, কোনো পুরান টুরান দরকার নেই। এইটা হলো মিনিটের কাঁটা উত্তর দিকে আছে। ঘন্টার কাঁটা কোন দিকে থাকবে, উত্তর পশ্চিম দিকে, উত্তর পশ্চিম দিকে। ক নাম্বার অ্যান্সার? ক্লিয়ার? তার মানে এটা ম্যাথ করাও দরকার নেই, এটা হয়তো আমি চিন্তা করি নাই এই জন্য এত কিছু করলাম, নাহলে আমি আরো সহজে বলে দিতে পারতাম। যদি তোমার 10টা বাজে, হ্যাঁ, এবং ঘন্টার কাঁটা যদি উত্তর দিকে থাকে, তার মানে উত্তর মানে উপর হলে উত্তর দিকে, তাহলে মিনিটের কাঁটা কি থাকবে, তার মানে এদিকে থাকবে, উত্তর পশ্চিম দিকে। ঠিক আছে, এইভাবে খুব সহজেই করা যায় কিন্তু। এটাও কি ভিজুয়ালাইজেশন, এই ম্যাথ গুলা, এইগুলা এর সঙ্গে যেটা মিলে যাবে অবশ্যই, এগুলো পরীক্ষার শেষে পাবা, আগে করতে চাও না। পরেরটা দেখো, এই যে টিওট, নিচের কোন শব্দটা আয়নায় একই দেখাবে? টোট। টুট। হুম, বাম দিক থেকে ডান দিকে ঘোরাইলে তো ওই টি টি এর মধ্যে থাকবে, কোনো তো চেঞ্জ হবে না। নিচে প্রদত্ত চিত্র প্রদত্ত গঠন করতে, চিত্রটি বলো। প্রদত্ত চিত্রটি গঠন করতে সর্বনিম্ন কতটি সরলরেখা লাগবে? তাহলে দেখো, একটা, দুইটা, তিনটা, এমনিতে লাগলো তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, 9টা, আচ্ছা একটা, দুইটা, উপর থেকে নিচে দিকে ঘুরি আমরা, হ্যাঁ, একটা, দুইটা, তিনটা। ঠিক আছে, উপর থেকে নিচে গেছে একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা না তিনটা, দুটি ভিতরে গুলা জাস্ট তৈরি, আর তিন পাশে আছে তিনটা, 6টা। তারপরে দেখো এখানে আছে একটা, দুইটা, তিনটা, তারপরে এখানে আছে, মানে এই দিক থেকে গেছে কয়টা, তিনটা, আর এদিক থেকে গেছে একটা, দুইটা, তিনটা, 12টা। এগুলা গুনবা, আসলে এগুলা তোমাদের এইটুকু আইকিউ তোমাদের সবারই আছে, আই থিঙ্ক। এটা দেখো, ফ্রেন্ড টু আর এফ ইআইডিএন হয় তাহলে লেবার ইকুয়াল টু কি? কত? এগুলো আসলে খুবই পাজল। ঠিক আছে, ফ্রেন্ড এবং এফ আর ই, এফ আর আই ই এন ডি, ফ্রেন্ড। ঠিক আছে, বি আই, হবে। আর এফ আই, আর এফ, এটার সঙ্গে এটা আমাকে মিল, দেখায় দিছে।
মানে এফ আর আর এফ লিখছে, আর ই তাহলে আই লিখছে, আর অ্যান্ডি রে ডিএন লিখছে। আচ্ছা, তার মানে কি করছে? আই FRIE, তাহলে আর হয়ে গেছে, মানে প্রথম দুইটার মধ্যে স্থান বিনিময় করছে, RFEI, হ্যাঁ, এন্ড ডিএন, হ্যাঁ, মানে কি হয়েছে, এই যে আর এবং এফ এর মধ্যে স্থান বিনিময় হয়েছে, ইন্টার এক্সচেঞ্জ হয়েছে, অবস্থার পরিবর্তন হয়েছে, হ্যাঁ। ইআই এর মধ্যে কি হয়েছে? এক্সচেঞ্জ হয়েছে, ডিএন এর মধ্যে এক্সচেঞ্জ হয়েছে। ঠিক একইভাবে এএল হবে, এএল এখানে একটাই আছে, তার মানে খ নাম্বার আনসার, বেশি চিন্তা করার দরকার নেই, হ্যাঁ। তারপরে যাও 42 নাম্বার। নিচের ধারায় প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে? এম এ ও ডি, প্রশ্নবোধক এর যে ওয়ান। তারপরে যাও MAODSGUM, MAODSGJUM, ঠিক আছে। নিচের ধারার প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে? শেষেরটা হবে মনে হয়। এক্সপ্লানেশন বলো। এটা হচ্ছে আপনার এ এম এ এ থেকে দেখেন এ বি সি ডি তিন তিন করে বাড়ছে, ই এফ জি এইচ আই জে, তারপরে হচ্ছে কে এল এম, তিন করে করে বাড়ছে। পরেরটা তার মানে দেখো, এখানে দুইটা সিরিজ রয়েছে, ঠিক আছে। এ এবং ডি এর মধ্যে ডিফারেন্স হলো কত? 2, ঠিক আছে। এ এবং ডি এর মধ্যে ডিফারেন্স হলো 2, ঠিক আছে। এ এবং ডিফারেন্স হলো 2, ডি এবং যে পরেরটা আসবে সেটা কি অবশ্যই 2 থাকবে, ঠিক আছে। জি আসবে তাহলে, এখানে জি আছে, একটাই জি আছে, তার মানে অ্যান্সার খ নাম্বার, এই 4 নাম্বার। এটা দিয়ে করতে পারো, অথবা এম দিয়ে করতে পারো। এম এবং ও এর মধ্যে পার্থক্য একটা, এক গড়, তাহলে ও এবং পি তারপরে কিউ হবে, এক গড় পার্থক্য, ও থেকে এক গড় বাদ দিলে কিউ, তাহলে কিউ, ঠিক আছে। যে কোনো একটা ফলো করলেই আমাদের হয়ে যাবে, হ্যাঁ। পরেরগুলা যোগ। ভাইয়া একটু নিচে নামান। রাকিব ও হাসান একটি টেবিলের দুই প্রান্তে বসেছে। তানভীরের ডানে রাকিব এবং সোহানের বামে হাসান বসেছে। তানভীরের যে পাশে রাকিব বসেছে তার বিপরীত পাশে ইরা বসেছে এবং সোহানের যে পাশে হাসান বসেছে তার বিপরীত পাশে ইরা বসেছে। টেবিলের মাঝ বরাবর কে বসছে? আচ্ছা, বলছে রাকিব ও হাসান একটি টেবিলের দুই প্রান্তে বসেছে। তানভীরের ডানে রাকিব এবং সোহানের বামে হাসান বসেছে। আচ্ছা, রাকিব এবং হাসান টেবিলের দুই প্রান্তে বসেছে, এইটা আমরা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। ধরে এটা একটা টেবিল, ঠিক আছে, দুই প্রান্ত বসেছে, দুই প্রান্তে বসে। তানবীরের ডানে রাকিব, তোর তানবীর এখানে বসে আছে, তানবীর, তানবীরের ডানে কি বলছে, কি বলছে? রাকিব, ঠিক আছে। এখন আসলে টেবিলটা কোন দিকে দেখো তো, কোন দিকে মুখ করে বসবে? টেবিলের এই দিকে বসবে, তাই না? এগুলা যে চেয়ার থাকে, হ্যাঁ, এদিকে। তানবীরের ডানে কেরা আছে বলো তো? টেবিল ধরো এইটা, হ্যাঁ, এখানে বসলো তানবীর, তানবীরের ডানে কেরা? তাদের যদি চোখ এদিকে থাকে, সামনের দিকে থাকে, হ্যাঁ, টেবিলের দিকে থাকে, হ্যাঁ, এখানে যে চেয়ার থাকে, তানবীরের ডানে কে বসবে? রাকিব, তার মানে কি রাকিবই যেখানে বসছে। এবং সুহানের বামে হাসান,
হাসান বসছে। তানবীরের যে পাশে রাকিব বসেছে, হুম, তার বিপরীত পাশে ইরা বসেছে। তাহলে এখানে ইরা, ঠিক আছে? তানবীর যে পাশে বসেছে, তানবীরের ডানে রাকিব বসে এবং সোহানের বামে বসেছে। তানবীর যে পাশে তানবীরের যে পাশে রাকিব বসেছে তার বিপরীত পাশে ইরা বসেছে, এবং সুহানের যে পাশে হাসান বসেছে তার বিপরীত পাশে ইরা বসেছে। আচ্ছা, সুহানের যে পাশে হাসান বসেছে। আচ্ছা, এখানে আমাদের এই সূত্র এখান থেকে নিয়ে আসতে হবে। তানবীরের যে পাশে রাকিব বসেছে, তানবীরের যে পাশে রাকিব বসে তার বিপরীত পাশে ইরা বসেছে, এবং সুহানের যে পাশে হাসান বসেছে তার বিপরীত পাশে ইরা বসেছে। আচ্ছা, সুহানের যে পাশে সুহানের যে পাশে হাসান বসেছে। হ্যাঁ, অ্যান্সার এটা হবে না? সেটা তো এখানে এক্সপানশন বলো। অ্যান্সার কি ইরা? এখানে তো আপনি বুঝেন না এটা? আমি বুঝি না, সেটা তোমার বলতে হবে না, তুমি এক্সপ্লেন করো। আচ্ছা, আপনার ওই রাকিব আর হাসান তো হচ্ছে টেবিলের দুই প্রান্তে বসেছে, আর তানভীর হচ্ছে রাকিবের আপনার ডানে, মানে টেবিলের ওই পাশে উপরে আপনি বলো, যেটা হ্যাঁ হ্যাঁ বলো, আমি চিত্রটা আঁকাইছি, এটা বলো। ধরো এখানে এগুলো চেয়ার, ঠিক আছে? হ্যাঁ, এ পাশে রাকিব আর ওই পাশে রাকিব ও হাসান। আচ্ছা, এখানে আপনার কোথায় বলবো? রাকিব দুই প্রান্তে বসে, রাকিব এবং পাশে হচ্ছে আপনার এই হাসান। রাকিব এবং হাসান দুই প্রান্তে, হ্যাঁ। ওই পাশে বসবে হচ্ছে, যেহেতু বলছে তানভীরের ডানে রাকিব, তাইলে ওই পাশে রাকিবের উপরের দিকে আর কি আপনার ইয়া হবে, তানভীর হবে। আচ্ছা, তানভীর তাহলে আমরা এখানে দিলাম, তাই না? হুম, তানভীর এই কোণায় হবে। হ্যাঁ বলো, তানভীর এখানে বলছে যে তানভীরের ডানে রাকিব। ধরো এখানে আমি আমি তানভীর সাপোজ বসাইলাম, আমি কোথায় বসাইতে হবে এটা আমরা জানি না, তাই না? এখন রাকিব কোথায় বসবে বলো? এই পাশে বসবে নাকি এই পাশে? রাকিব যেখানে বসেছেন সেখানেই বসবে, ওখানে তো বলেই দিয়েছে দুই প্রান্তে বসছে। আর আপনার বসেছে তানভীরের বামে সোহানের বামে হচ্ছে হাসান, তাহলে সোহান ওখানে বসবে, এই টি এর সাথে মানে সোহান বসবে। আচ্ছা, এখানে আমাদের কি বলছি? হাসানের তানভীরের ডানে রাকিব, হ্যাঁ, হুম, এবং সুহানের বামে হাসান বসেছে। তানভীরের ডানে রাকিব, হুম। ঠিক আছে, এবং সুহানের বামে হাসান বসেছে। তাহলে তানভীর আর হাসানের মাঝখানে, মানে এই জায়গাটায় যদি সোহান বসে, তাহলেই তো হাসান বামে হবে। ও আচ্ছা, তানভীরের ডানে রাকিব, আচ্ছা তানভীরের ডানে রাকিব বসাইলাম আমরা, এবং সুহানের বামে হাসান বসেছে। তো সুহানের সঙ্গে তো কিন্তু তানভীরের কোনো সম্পর্ক নাই, রাকিবেরও সম্পর্ক নেই, আছে? এখানে বোঝা যাচ্ছে কি? কিছু বুঝতে পারতেছো? তানভীরের পাশে বসবে, তানভীর আর হাসান, হাসান তো এই কোণায় না, আর তানভীর ওই পাশে, ও আচ্ছা মাঝখানে আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, গ্রেট। তানভীরের ডানে রাকিব, তানভীরের ডানে কি? রাকিব, এবং সুহানের বামে। তার মানে সুহান এখানে বসবে। না, সোহান এখানে বসবে না। কারণ তানভীর যদি ধরো আমরা এখানে তানভীর মনে করি শোনেন ভাইয়া, সোহানের বামে হাসান আছে, সোহান এমন ভাবে বসতে হবে যেখানে বামে হাসান থাকবে। সোহান যদি হাসানের পাশে ওই জায়গাটায় বসে, তানভীর আর হাসানের মাঝখানে বসে, তাহলে বামে হাসান থাকবে। সুহানের বামে হাসান। আচ্ছা, তানভীরের ডানে রাকিব,
আচ্ছা তানবীরের সরি আমি এটা ভুল বলেছিলাম। তানবীরের ডানে তানবীরের ডানে রাকিব বসাইলাম এবং সুহানের বামে হাসান বসাইলাম। এখন সুহান এবং এই যে সুহানের সঙ্গে আমি কোথায় বসাবো? সুহানের সঙ্গে সুহানের বামে সুহান আপনি ওই যে হাসানের পাশে উপরের দিকে বসবে, তাহলে সোহান যদি টেবিলে এখানে বসে তাহলেই তো বামে হাসান বসবে, হাসান হবে। সুহানের বামে হাসান, আচ্ছা এখানে দিলাম। হ্যাঁ আচ্ছা সুহানের বামে হাসান, হাসান যদি এখানে থাকে তাহলে হাসান, এটা হাসানের ডান হয়ে গেল যদিও, ঠিক আছে। হাসানের ডান হয়েছে কিন্তু সোহানের তো বাম হয়েছে হাসান। আপনারা তো হাসানের ডানে বলে নাই, বামে বলে নাই, বলছি সোহানের বামে হাসান। সুহানের যে পাশে হাসান বসছে তানবীরের ডানে, তার বিপরীত পাশে, আচ্ছা হয়ে গেল তানবীরের ডানে রাকিব, হ্যাঁ তানবীরের ডানে রাকিব এবং সুহানের বামে হাসান। কিন্তু এখানে সুহান যদি এই মুখ করে বসে তার মানে এটা সুহানের বামে হাসান। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ইয়া রাইট রাইট রাইট, হ্যাঁ তার মানে এখানে বসছে দুই প্রান্তে কে কে বসছিল? রাকিব ও হাসান। তার মানে ইরাই মাঝখানে পড়ে গেছে, ঠিক আছে, এটা আর দরকার নাই, ইরাই মাঝখানে পড়েছে। এটা কি আমরা ক্লিয়ার? থ্যাঙ্কস ইয়া নুসরাত, খুব সুন্দর করে এক্সপ্লেন করেছো। এই জিনিসটাই আমি মানে ক্লিয়ার ছিলাম না। এই এটা কি আমরা ক্লিয়ার সবাই? ওকে, তারপর এটা চলে যেতে হবে। সোহাগ উত্তর দিকে 7 মাইল হেঁটে ডান দিকে ঘুরে 5 মাইল হাঁটেন, তারপর ডান দিকে ঘুরে 2 মাইল হাঁটেন। তিনি কোন দিকে হাঁটছেন? ওকে, এটা আমাদের লাস্ট ম্যাথ, আমাদের মানে 1 ঘন্টা ম্যাথ হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা তার মানে তোমরা প্রত্যেকটা ম্যাথই এভাবে করবা যে সোহাগ উত্তর দিকে 7 মাইল, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। সোহাগ উত্তর দিকে 7 মাইল হেঁটে ডান দিকে, আচ্ছা উত্তর দিকে গেল 7 মাইল, ঠিক আছে, হেঁটে ডান দিকে ঘুরে, তার মানে কি ডানটা তার এটা, হ্যাঁ তুমি মনে করো ডিরেক্ট এদিকে হাঁটতেছো, তার মানে কি এইটা তোমার কি ডান হাত না, তার মানে কি ডান দিকে ঘুরে 5 মাইল গেল, তারপর সে ডান দিকে ঘুরে আবার সে ডান দিকে ঘুরলো 2 মাইল গেল, ঠিক আছে, তার মানে এইটুকু হলো 5 মাইল, ঠিক আছে। তিনি কোন দিকে হাঁটছেন? তার মানে কি দক্ষিণ দিকে হাঁটছেন। এটা নিয়ে আমাদের কারো কোনো কনফিউশন আছে? এটা হলো মেন, হলে তোমার এই চিত্রটা আঁকাইতে হবে, চিত্র আঁকে কাজটা করবো, তাহলে তোমাদের জন্য সবচেয়ে ইজি হবে। আচ্ছা 39 নাম্বারটা দেখো তো দেখি। এটা হলো চিত্র, ভিজুয়ালাইজেশন ব্যাপার সম্পূর্ণ দেখবা, প্র্যাকটিস করবা, হয়ে যাবে আশা করি। এগুলো হবে লাস্ট ম্যাথ আমাদের। কতটা বাজে, এই ম্যাথটা দেখো 2537, এই ম্যাথটা বলো কি কিভাবে করো। ঘড়িতে সকাল 6:35 বাজলে আয়নায় কতটা বাজবে? দেখো তো। উল্টায় দিবে। না ইয়ে করে ঘড়িয়ে কি উল্টায় দিতে হবে? না না, এইটা কিন্তু তোমার উল্টাই দিতে গেলে ঝামেলা হবে, ঠিক আছে। ভাইয়া ঘড়িয়ে কি, আমি দেখছি যে ঘড়ি আঁকার পরে ঘড়িতে যেভাবে 6টা বাজে না, হুম ওভাবে হুম, আপনার উল্টায় দিলে হয়ে যায়। আচ্ছা এর চেয়ে আরেকটা সহজ নিয়ম আমরা পারি কিনা দেখি। হ্যাঁ ওইটা তো ঠিক আছে, হ্যাঁ একটা দেয়াল ঘড়ি এরকম থাকলে সেভাবে ভিজুয়ালাইজেশন করতে পারলে তো খুব ভালো। যদি এভাবে না করতে পারো, হ্যাঁ তাও সমস্যা নাই, সবসময় লিখবা কি 11টা 60 মিনিট, তার মানে কি 12টা না, এটা ঘড়িতে 12 ঘন্টায় থাকে তাই না, 12 ঘন্টা বেশি তো থাকে না, ঠিক আছে। তো 11টা 60 মিনিট লেখলা, তারপর দেখবা এখানে লেখবা 6, এটি ঘন্টার জায়গায় ঘন্টা লেখো 6 ঘন্টা 35 মিনিট, তাহলে বিয়োগ করো, 35 থেকে 60 থেকে 35 গেলে 25, আর 11 থেকে 6 গেলে 5, 5টা 25। ক্লিয়ার?